নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। উত্তরবঙ্গে একটি বিখ্যাত ভাওয়াইয়া সঙ্গীত ফান্দে পড়িয়া বগা কান্দে রে। ডোনাল্ড ট্রাম্পের অবস্থা বর্তমানে তাই হয়েছে। একদিক থেকে লোয়ার কোর্টের অর্ডার যে তার বসানোর যে ট্যারিফ সেটা ইল্লিগাল, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশের ওপর তিনি যে অতিরিক্ত শুল্ক বসিয়েছেন সেটা আমেরিকান আদালত নাকচ করে দিয়েছে প্রাথমিকভাবে। তিনি সুপ্রিম কোর্টের দ্বারে গিয়ে সেখানে আবেদন জানিয়েছেন যাতে এই ট্যারিফকে খারিজ না করা হয়, সেটার অপেক্ষা গোটা বিশ্ববাসী করছে। যদি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এই রায় যায় সেক্ষেত্রে তার প্রশাসনের মুখ পুড়বে, এটা বলাই বাহুল্য। শুধু তাই না, আমেরিকা আপাতত ভারতবর্ষের সঙ্গে যে সংঘাতে গিয়েছে সেটা থেকে মানুষের মন ঘোরাবার জন্য বিশ্বের বিভিন্ন জায়গায় আবার নতুন করে সংঘাত শুরু করেছে। অনেকেই হয়তো জানেন যে ভেনেজুয়েলাতে একটি নৌকাতে মিসাইল অ্যাটাক করে আমেরিকা সেটা ডুবিয়ে দেয় এবং তারপর থেকেই ভেনেজুয়েলার সঙ্গে তাদের সম্পর্ক একেবারে তলানিতে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, আমেরিকা এখন হুমকি দিচ্ছে যে তারা ভেনেজুয়েলার সঙ্গে সরাসরি যুদ্ধে যাবে। সেটা হলে তো আর কিছু বলারই থাকবে না। গোটা বিশ্ব জুড়ে যেটুকু অশান্তি ছড়ানোর বাকি ছিল সেটা 16 কড়া পূর্ণ হবে বলা যেতে পারে। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতিকালে একটি বিস্ফোরক উক্তি করেছেন যার প্রভাব এসে আজকের ভারতীয় শেয়ার বাজারের উপর পড়েছে। এই উক্তিটি আপনারা শুনলে বুঝতে পারবেন যে ভদ্রলোক সম্ভবত তার মানসিক স্থিরতা নিয়ে এখন প্রশ্ন উঠে যাবে, নাকি তিনি সম্পূর্ণ লজ্জা বিসর্জন দিয়ে যেটা তার মাথায় আসছে সেটাই করে চলেছেন। তিনি ট্রুথ সোশ্যালে একটা হ্যান্ডেলে তিনি বলেছেন, কি বলেছেন ইন ভার্বাটিম কোট করছি, I am pleased to announce that India and the United States of America are continuing negotiations, খেয়াল করে দেখুন, continuing negotiations to address the trade barriers between our two nations. I look forward to speak with my very good friend, আমার অতি প্রিয় বন্ধু প্রাইম মিনিস্টার মোদি in the upcoming weeks. অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তিনি আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে উদগ্রীব, very good friend. I feel certain that there will be no difficulty in coming to a successful conclusion for both of our great countries. আমি এ ব্যাপারে নিশ্চিন্ত, এরকম কোনো অসুবিধাই হবে না যে আমরা নিশ্চিন্তভাবে এই যে ট্রেড ব্যারিয়ার্সগুলো আছে সেটা নিয়ে একটা স্থায়ী সমাধানে পৌঁছাতে পারবো এবং এটা আমাদের দুটি দুরন্ত দেশের জন্য অবশ্যই একটা মধুরেণ সমাপয়াত হবে। কে বলছেন? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি কিছুদিন আগেই ভারতবর্ষকে এই বলে গালাগালি করেছিলেন যে এটা একটা ডেড ইকোনমি, অর্থাৎ মৃত ইকোনমি, এবং তার সঙ্গে তিনি বলেছিলেন রাশিয়া এবং ভারতবর্ষের অর্থনীতি নিপাত যাক, তাতে তার কিচ্ছুটি যায় আসে না। এরপর যেটা এসেছে সেটা সবার চোখের সামনেই ছিল, যার ফলে আমেরিকা চমকে গিয়েছে, ভয় পেয়েছে বলা যেতে পারে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চাইনিজ প্রিমিয়ার, এই তিনজন মিলে নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করছেন। এটা ডোনাল্ড ট্রাম্পের গায়ে লিটারালি জ্বালা ধরিয়ে দিয়েছে। তিনি বলছেন আমরা দুটো দেশকেই, রাশিয়া এবং ভারতবর্ষকে কালো অন্ধকারময় চীনের হাতে ছেড়ে দিতে বাধ্য হলাম। তার মানে আমেরিকা বুঝতে পেরেছে যে তাদের হাতের বাইরে পরিস্থিতি চলে গেছে, শত হুমকিতেই ভারতবর্ষ মাথা তাদের সামনে ঠেকাচ্ছে না। উপরন্তু ভারতবর্ষের যে পেট্রোলিয়াম কোম্পানিজগুলো রয়েছে তারা একের পর এক অর্ডার দিয়ে চলেছে। শুধু তাই না, ওয়ার্ল্ড পলিটিক্স কেন এত জটিল বলা হয় জানেন? যে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে এই দুরন্ত লড়াইটা বা যুদ্ধটি করছে, সেই ইউক্রেনই ভারতবর্ষের কাছ থেকে ব্যাপক হারে ডিজেল কিনে চলেছে। অর্থাৎ রাশিয়াতে উৎপন্ন তেল সেটা ভারতবর্ষ শোধন করছে, শোধন করে সেটা ইউক্রেনে পাঠাচ্ছে, ইউক্রেন সেটা সাগ্রহে কিনে চলেছে। যে ইউরোপীয় ইউনিয়ন তারা আমেরিকার হ্যাঁতে হ্যাঁ বলে চলেছে, তারা ভারতবর্ষের রাশিয়ার কাছ থেকে তেল কেনার ব্যাপারে নাকি তাদের ভয়ানক আপত্তি, যারা নিজেরা ভারতবর্ষ থেকে অনেক বেশি তেল কিনে থাকে,
তারাও কিন্তু ভারতবর্ষের কাছ থেকে আরো বেশি পরিমাণ তেল কিনেছে, কারণ তারা জানুয়ারি 2026 থেকে নাকি রাশিয়ার উপর আবার নিষেধাজ্ঞা জারি করতে চলেছে। চরম হিপোক্রেসি। 2022 থেকে 2026 হয়ে গেল, অর্থাৎ 5 বছর হয়ে গেল, মানে হয়ে যাবে ইনফ্যাক্ট। সেই সময়কালে এদের একবারের জন্যও মনে হয়নি যে রাশিয়ার কাছ থেকে আমরা তেল গ্যাস কেনা বন্ধ করি, এদের উপর প্রথম থেকেই নিষেধাজ্ঞা বসিয়ে দিই যাতে রাশিয়ার হাতে কোনো অর্থ না থাকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালাবার ব্যাপারে। হিপোক্রেসি শুধু মধ্যপ্রাচ্য দেশ, হিপোক্রেসি শুধু এশিয়া, হিপোক্রেসি শুধু ভারতবর্ষের সঙ্গেই হয়ে থাকবে, এবং এরা এই পশ্চিমা দেশগুলো এটাই চিরকাল করে যাবে। এটা তাদের ধারণা যে তারা যেভাবে প্রভুত্ব করে এসেছে বিগত 200-300 বছর ধরে, সেটা এখনই কন্টিনিউ করবে। তারা ভুলে যাচ্ছে এশিয়াতে বিশ্বের সর্বোত্তম 3টে অর্থনীতি রয়েছে, চায়না, রাশিয়া এবং ভারতবর্ষ, এবং তার সঙ্গে জুড়েছে ব্রাজিল, বিশ্বের অন্যতম সুবিশাল দেশ, সাউথ আফ্রিকা, বিশ্বের অন্যতম ধনী দেশ প্রাকৃতিক সম্পদের দিক থেকে। সুতরাং ব্রিক্স নেশন, রিক নেশন, এদের সঙ্গে যদি ইউরোপকে লড়াই করতে হয়, ইউরোপ পারবে না। ইউরোপ 27-28টা দেশের মিলিয়ে একটা ছোট্ট একটা মহাদেশ, তার অধিকাংশটি দখল করে রয়েছে রাশিয়া। সুতরাং এই 27-28টি দেশ ইন্ডিভিজুয়ালি তারা কারোর সঙ্গেই লড়াই করতে পারবে না, সুতরাং তারা এখন একজোট হয়ে আমেরিকার দিকে হাপিত্তেশ করে তাকিয়ে আছে। যাই হোক, ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে, ডোনাল্ড ট্রাম্পের যে এই ট্রুথ সোশ্যালে তার যে মন্তব্য, তার প্রভাব ভারতীয় শেয়ার বাজারের উপর কিভাবে পড়েছে? খুব স্বাভাবিকভাবে একটা সদার্থক প্রভাব পড়েছে। এতদিন এত নেগেটিভ আমরা কমেন্ট শুনে আসছিলাম ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে, সম্প্রতিকালে তিনি একটু নরম মনোভাব দেখাচ্ছিলেন, কিন্তু তার দুই সহযোগী, অতি ধূর্ত দুই সহযোগী, একজন পিটার ন্যাভারো এবং একজন স্কট বেসেন্ট, এরা তো মানে কন্টিনিউয়াসলি ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করেই যাচ্ছেন। এটাই ট্যাকটিক্স, একজন নরম তো একজন গরম। আপাতত যেটা দেখতে হবে যে আমেরিকা এমন একটা অবস্থায় না পৌঁছে যায় যেখানে তারা শ্যাম রাখি না কুল রাখি এই অবস্থার মধ্যে চলে যায়। আমেরিকা সেই অবস্থাটা অনুমান করেই, তাদের প্রেসিডেন্টের আরো হতদরিদ্র অবস্থা হতে চলেছে এটা অনুমান করেই তারা এখন একটা অ্যাপিজমেন্টের একটা স্ট্র্যাটেজি নিয়েছে। তারা ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক নাকি ভালো করতে চায়। সন্দেহ রয়েছে ভারতবর্ষ খুব একটা যে এই ব্যাপারে আশাবাদী তেমনটি নয়, কিন্তু ভারতবর্ষ নিজের ডেকোরাম মেনটেন করে চলেছে, ভদ্রতা মেনটেন করে চলেছে। অর্থাৎ ভারতবর্ষের কাছ থেকে পশ্চিমা দেশগুলো অনেক কিছু শিখতে পারে। আপনি বিপক্ষ পার্টিতে থাকতে পারেন, বিপক্ষ দেশে থাকতে পারেন, আপনি শত্রু হতে পারেন, বন্ধু হতে পারেন, কিন্তু কোথাও না কোথাও শালীনতার সীমা লঙ্ঘন না করেও যে একটা বিপরীত মনোভাব রাখা যায়, সেটা ভারতবর্ষের কাছ থেকে এরা বিলক্ষণ শিখতে পারে। শিখবে কিনা তো পরের কথা, এক সময় না একটা সময় তাদের শিখতে বাধ্য হবে তারা। এর ফলে আজকে খেয়াল করে দেখুন যে সামুদ্রিক যে খাদ্য, অর্থাৎ যার 55% মার্কেট আমেরিকা ছিল, সেটা বিগত কয়েকদিন ধরে বা কয়েক মাস ধরে প্রত্যেক দিন একটা নেগেটিভ মোমেন্টাম নিয়ে চলছিল, নিচে নামছিল। আজকে সামুদ্রিক খাদ্যগুলো যদি খেয়াল করে দেখেন, তার মধ্যে অ্যাপেক্স ফ্রোজেন ফুডস রয়েছে, তার মধ্যে জিল অ্যাকোয়া রয়েছে, অবন্তী ফেটস রয়েছে, কোস্টাল কর্পোরেশন রয়েছে, এই সমস্ত কিংস ইনফ্রা ভেঞ্চার্স রয়েছে। এরা আজকের বিপুল উত্থান দেখেছে। অ্যাপেক্স ফ্রোজেন ফুড 17%-এর ওপর, অবন্তী ফেটস প্রায় 14%-এর ওপর উত্থান, জিল অ্যাকোয়া 9%-এর ওপর উত্থান। এছাড়া ডাটিওয়ার ম্যারিটাইম, এটা আজকে আপার সার্কিট 4.96%। সামুদ্রিক খাদ্য যেহেতু আমেরিকা বিপুল একটি মার্কেট রয়েছে আমাদের সামুদ্রিক খাদ্যে, তার ফলে যদি এই ট্যারিফ সরে যায়, খুব স্বাভাবিকভাবে এই কোম্পানিগুলো মারাত্মক ক্ষতির মুখে পড়বে না, নতুবা তাদের নতুন মার্কেট খুঁজতে হবে, তাদেরকে নতুন ক্লায়েন্ট খুঁজতে হবে, সেটা সময় সাপেক্ষ। এই সময়কালে তাদের নিশ্চিন্তভাবে তাদের ব্যবসা মার খাবে যদি না অতি দ্রুত এই ট্যারিফ সংক্রান্ত বা যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, সেটা যাতে যদি ঠিকঠাকভাবে সম্পূর্ণ না হয়, তাহলে এই কোম্পানিগুলো মার খেতে পারে। কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের ফলে এই কোম্পানিগুলোতে আমরা উত্থান দেখেছি। 2 নম্বর যে কারণে ভারতীয় শেয়ার বাজার উঠেছে সেটা হচ্ছে ফিচ। আপনারা নিশ্চয় জানেন যে 3টে অত্যন্ত বড় ক্রেডিট রেটিং এজেন্সি রয়েছে গোটা বিশ্ব জুড়ে যাদের খ্যাতি। এর মধ্যে একটা মুডিজ, 2 নম্বর স্ট্যান্ডার্ড অ্যান্ড পুর এবং 3 নম্বর যে ফিচ। এরা লিটারালি গোটা বিশ্ব জুড়ে রাজত্ব করে। সেই ফিচ আজকের ভারতের অর্থনীতিকে আপগ্রেড করেছে 40 বেসিস পয়েন্টস, অর্থাৎ 0.4%। তাদের বক্তব্য
যে ফিসকাল ইয়ার 2026-এ ভারতের জিডিপি গ্রো করতে পারে 6.9%। 6.9%, অর্থাৎ যে তিনটে ক্রেডিট রেটিং এজেন্সি চোখ দিয়ে গোটা বিশ্ববাসী, ভারতবর্ষ এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলোকে দেখে, তার মধ্যে একটি ক্রেডিট রেটিং এজেন্সি তারা আজকে ডিক্লেয়ার করেছে ভারতের প্রজেক্টেড জিডিপি গ্রোথ 6.9%। খুব স্বাভাবিকভাবে এটাও ভারতবর্ষের যারা বিনিয়োগকারী ছিলেন আজকে শেয়ার বাজারকে ডেফিনেটলি একটা স্বস্তি যে দিয়েছে, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। এছাড়া যে টেক্সটাইল কোম্পানিজগুলো রয়েছে সেই টেক্সটাইল কোম্পানিজগুলোতে কিন্তু আজকে দারুণ উত্থান রয়েছে। আপনারা ডেফিনেটলি জানেন যে টেক্সটাইল বহু বিলিয়ন ডলারের এক্সপোর্ট করে থাকে আমেরিকাতে, এবং 50% ট্যারিফ বসানোর ফলে আমেরিকা, ভিয়েতনাম, মাফ করবেন, বাংলাদেশ, ভিয়েতনাম, চীন এদের সঙ্গে লড়াই করাটা লিটারালি অসম্ভব। সেক্ষেত্রে আমেরিকাতে তাদের তৈরি পণ্য, টেক্সটাইলস, জামা কাপড় তারা পাঠিয়ে কোনো লাভ করতে পারবে না। কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্পের উক্তির পরে আজকে খেয়াল করে দেখুন যে কিরকম ভাবে তাদের উত্থান এসেছে বিভিন্ন কোম্পানিজগুলোতে। গোকুল দাস এক্সপোর্টস 7% কাছাকাছি, কেপিআর মেলস 3% উপর উত্থান, রেমন লাইফস্টাইল, ওয়েলস্পান লিভিং, এরা সবাই কিন্তু আজকে দারুণ উত্থান দেখিয়েছে। সেমিকন্ডাক্টর সেক্টরে চলে যাই। সেমিকন্ডাক্টর সেক্টরে আজকের উত্থান দেখেছেন? আজকের অধিকাংশ কোম্পানি, সেমিকন্ডাক্টর কোম্পানিসে কিন্তু ভালো উত্থান ছিল। কয়েকটা হাতে গোনা খুব মাইনার কারেকশন হয়েছে, যার মধ্যে কেন্স টেকনোলজি 0.18% আজকের পতন দেখেছে, ডিকসন টেকনোলজি 0.41% পতন দেখেছে। এছাড়া স্পেল সেমিকন্ডাক্টর, যেটা বিগত এক মাসে প্রায় দ্বিগুণ হয়ে গেছিল, ইনফ্যাক্ট 122% উপর উত্থান ছিল একসময়, বিগত দুদিনে একটা ভালো কারেকশন দেখেছে, যেটা ডেফিনেটলি এই ধরনের কোম্পানির ক্ষেত্রে কাম্য। টাটা এলএক্সআই লাস্ট কবে 5%-এর উপর উত্থান দেখেছিল মনে পড়ে না, আজকের প্রায় 5.23% উত্থান। এছাড়া এমআইসি ইলেকট্রনিক্স 2.99% উত্থান, ভারত ইলেকট্রনিক্স 4.49% উত্থান, দুর্দান্ত উত্থান। ক্রম্পটন গ্রেভস পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল 3.8% উত্থান। এরা আজকের ভালো উত্থান ডেফিনেটলি দেখিয়েছে। এবার চলে আসি বিভিন্ন ইন্ডাইসেস। নিফটি 50 আজকের 105 পয়েন্টের উপর উত্থান, ওই একইভাবে প্রাথমিকভাবে উত্থান দেখে, মাঝখানে কিছুটা বাড়ে, আবার পতন হয়, শেষ পর্যন্ত একটা মাঝারি জায়গায় এসে নিফটি বন্ধ হয়, যেটা বিগত 4-5 দিন ধরে আমরা দেখে আসছি। নিফটি আইটি সেটা আজকেরও তার র্যালি করেছে, বিগতকাল সেটা 3.3% র্যালি করেছিল, আজকেরও 2.63% র্যালি করেছে। মানে নিফটি হোপফুল যে একটা পজিটিভ কিছু আউটকাম ডেফিনেটলি হতে পারে। এছাড়া তো আগের দিনই আলোচনা করেছিলাম যে তারা প্রত্যেকে ফেডারেল ব্যাংকের ডিসিশনের উপর নির্ভর করছে, ওয়েট করছে। যদি ফেডারেল ব্যাংক ইন্টারেস্ট রেট কমায় তাহলে নিফটি আইটি কোম্পানিজগুলো সেক্ষেত্রে নিঃসন্দেহে বেনিফিটেড হতে পারে, কারণ সেক্ষেত্রে আমেরিকান যারা ক্লায়েন্টস তারা ডিসক্রিপশনারি স্পেন্ডিং বেশি করার সুযোগ পাবে। নিফটি অটো এই বিগত কয়েকদিন ধরে যে উত্থান দেখছিল, আজকে কিছুটা প্রফিট বুকিং হয়েছে, 1.28% পতন। এছাড়া বিএসসি ক্যাপিটাল গুডস এরাও কিন্তু বিপুল পরিমাণ এক্সপোর্ট করে থাকে আমেরিকাতে, আজকের 1.88% উত্থান দেখেছে। খুব স্বাভাবিকভাবে ট্রাম্পের উক্তির পরে যে কোম্পানিজগুলো প্রধানত এক্সপোর্ট করে থাকে আমেরিকাতে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি, এটা বলা যেতে পারে। এইবার চলে আসি হচ্ছে আজকের বিভিন্ন ক্যাপিটাল মার্কেট স্টকসগুলো যদি খেয়াল করে দেখি, তার মধ্যে যারা চরম উত্থান দেখেছে এর মধ্যে আপার ইন্ডাস্ট্রিজ রয়েছে 1.65%, ওয়েল 3.27%, সুজলন এনার্জি 8%-এর উপর উত্থান, ম্যাসডাও ডক এটা একটা ডিফেন্স, শিপ বিল্ডিং এবং একই সঙ্গে ক্যাপিটাল গুডস 2.42%, কেআই ইন্ডাস্ট্রিজ 2.91%-এর উপর উত্থান, এবিবি ইন্ডিয়া 3.14% উত্থান, পিটিসি ইন্ডাস্ট্রিজ 0.97% উত্থান। তাছাড়া উল্লেখযোগ্য যেগুলো উত্থান দেখেছে তার মধ্যে কার্বোরান্ডাম রয়েছে 1.31%, এআই ইঞ্জিনিয়ারিং রয়েছে 1.37%, কোচিন শিপইয়ার্ডস 1.61%, কামিন্স ইন্ডিয়া 6.26%, পলিক্যাব ইন্ডিয়া 4.18% এবং এসকেএফ ইন্ডিয়া 1.32%। যাক, এখানে শেষ করব। প্রথম কথা, এটা বুঝতে হবে যে ট্রাম্পকে ভরসা করা যায় না, লেটস পুট ইট দিস ওয়ে। কারণ তিনি আবার যদি কালকেরই বা আজকের রাতেই যদি তার বক্তব্য বদলে ফেলেন, সেক্ষেত্রে মার্কেটে যদি কেবলমাত্র ট্রাম্পের মন্তব্যের উপর ভিত্তি করে যদি মুভমেন্ট আসে, খুব স্বাভাবিকভাবে ট্রাম্প যদি কোনো নেতিবাচক মন্তব্য করেন, সেক্ষেত্রে মার্কেট আবার তার উৎসাহ হারাতে পারে। সুতরাং ট্রাম্পের কথার উপর ভিত্তি করে কোনো স্টক বা কোনো সেক্টরে পজিশন নেওয়াটা হাইলি রিস্কি, এটা আশা করি আপনারা বুঝতেই পারছেন। কিন্তু আপাতত মার্কেটে যেটা হচ্ছে সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম। কিন্তু আমাদের সবসময় এই শর্ট টার্ম মুভমেন্ট, শর্ট টার্ম ডিসরাপশন, কে কি বললো, কার জন্য কি ঘটলো, কোথায় কি বিশ্বযুদ্ধ বা কোথায় বিশ্বের কোন জায়গায় যুদ্ধ চলছে, এইগুলো শর্ট টার্মে ম্যাটার করে বটে, কিন্তু দীর্ঘমেয়াদী যে সময়, সেক্ষেত্রে বারবার ওই একটা কথাই বলা যে কোন সেক্টরগুলো
দীর্ঘমেয়াদী সময় ধরে টিকবে, দারুণ পারফরমেন্স করার সুযোগ রয়েছে এবং যারা ভারতবর্ষকে প্রকৃত অর্থে একটি অত্যন্ত শক্তিশালী অর্থনীতিতে রূপান্তরিত করতে পারে, এই সেক্টরগুলোর উপরেই কিন্তু আমাদের নজর কন্টিনিউয়াস রেখে যেতে হবে। এখানে শেষ করছি স্ট্যান্ডার্ড ডিসক্লোজার। যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের সদস্যদের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিক্রি করি, আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল, রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। যে কোম্পানিগুলোর নাম দিলাম কেবলমাত্র ফর অ্যাজ ইলাস্ট্রেশন পারপাস বা উদাহরণ হিসাবে, আমার কথা শুনে যদি কোনো শেয়ারে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারে। সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের সত্যি ভালো লাগে, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সত্যিই যদি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের জীবনে কিছু মাত্র ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে এটা বহু বাঙালি বিনিয়োগকারীদের কাছে পৌঁছে যায়। আজকের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন।